মধ্যরাতে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল কঠিনভাবে ফেঁসে গেছেন। এইদিকে সকালেই ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আবারও জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে আবার নতুন করে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদে সেই অনুমোদন হয়েছে, হয়তোবা রাতেই অধ্যাদেশ হিসেবে সেটা জারিও হয়ে যেতে পারে। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন যে এই দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। দায় মুক্তি পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানকারীরা। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এই নির্বাচন কি বৈধতা পাবে? এটার জন্য কি নির্বাচন কমিশনের কি জবাব দিবে? এটার বাপদাদা কারা? ডক্টর ইউনূসই তো। ডক্টর ইউনূসের অধীনেই তো এগুলো। ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়েলের ব্যাপক দরপতনের জেরে শুরু হওয়া জনবিক্ষোভ দ্রুত পরিণত হয় সরকার পতনের তীব্র আন্দোলনে। টানা প্রায় 1.5 সপ্তাহের সেই বিক্ষোভ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার মুখোমুখি। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইরান সরকার সর্বকালের সবচেয়ে বেশি শক্তি প্রয়োগের নীতি নিয়েছে। অন্যদিকে রেজিম বিরোধীদের সরাসরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তি। সারা দেশে বইছে রক্তের বন্যা। রাষ্ট্রীয় পাল্টা শক্তি প্রয়োগের নীতি আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মুখে প্রত্যাঘাতের ঘোষণা দেয় তেহরান। মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি করা হয়েছে নিশানা। ইসরায়েলকেও ধুলায় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারির মুখে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিকল্পনা বড় সড়ো ধাক্কা খেয়েছে। তবে খেলার মাঠের ছক ফের উল্টে যাচ্ছে ইরানের এক তরুণের গল্পে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে ইউনূস বললেন ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। নেলসন ম্যান্ডেলাকে নিজের বন্ধু বলে প্রচার করে তার রিকনসিলিয়েশনের জন্য ট্রুথ কমিশন করার উদাহরণ টেনেছেন ইউনূস আমেরিকানদের সঙ্গে বৈঠকে। আবার এও বলেছেন যে এখন আর নাকি ট্রুথ কমিশনের সুযোগ নেই। পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে। না হলে একসঙ্গে ক্ষমা চাওয়া, রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন সব প্রসঙ্গ তুলে নিজের বক্তব্যকে নিজেই আবার খণ্ডাচ্ছেন। আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছে? আপনাদের মনে থাকার কথা যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে। মনে আছে? মনে হয় সেখানেও ইউনূস প্রত্যাখ্যাতই হয়েছেন। না হলে এরকম আবোল তাবোল কেন বকছেন তিনি? ইউনূস সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন? এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা 4 মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল। গত 4 মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা। শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তা, জমানো টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক, ভবিষ্যতের আইনি ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনূস সহ তার উপদেষ্টাদের। এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে, অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে। অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনের ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনূস এবং তার দলবল। লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায় আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায়। কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো আওয়ামী লীগের অনড়তা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই চাপের মধ্যে থেকেও কোনো দাবির সঙ্গে আপোষ করেনি। এই অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে। ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বকে ঘায়েল করা ছাড়া। ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই। আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে। আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণেই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে, আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে টেনে এনেছে।
মানে আলোচনার কোর তারা বদলে দিয়েছে। নির্বাচন নয়, আগে বিচার, সমঝোতা নয়, আগে দায় নির্ধারণ। যে হত্যার দায় তাদের উপর চাপানো হয়েছে সে দায় তাদের নয়। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখন ক্ষমতায়, ফলে দায় নিতে হলে ইউনূসকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে। পশ্চিমা চ্যানেলগুলো যারা সকল পক্ষের সঙ্গে দুতিয়ালি করেছিল তাদেরকে দিয়েই এই বার্তা পাঠানো হয়েছে। এমনকি ভারতকে দিয়েও চেষ্টা করেছে ইউনূস পক্ষ আওয়ামী লীগকে রাজি করানোর জন্য এই ক্ষমা চাওয়ার বিষয়ে। কিন্তু আওয়ামী লীগের এক কথা, ইউনূস গং যেভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখলের জন্য যতগুলো লাশ ফেলেছে, সেনাবাহিনীকে দিয়ে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করিয়েছে, সবকিছুর তদন্ত এবং বিচার হতে হবে। দায় শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে। আর আওয়ামী লীগ মাপ চেয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে ইউনূসের ক্ষমতা দখল আর ইউনূসের জামায়াত এনসিপি কে ক্ষমতায় বসানোকে চেয়ে চেয়ে দেখবে। আওয়ামী লীগ এরকম দুর্দিনে পড়েছে বলেন? ইউনূস শিবিরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈধতার সমস্যা। 106 অনুচ্ছেদের বলে সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, তারপরেও একটি সরকার 1.5 বছরের বেশি সময় ধরে টিকে আছে, এ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এর অধীনে একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একটি প্রশ্ন তারা করে ফিরছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কত টাকা দাঁড়াবে? কাগজে কলমে নির্বাচন করা যায়, প্রশাসনিকভাবে ভোট করানো যায়, নিরাপত্তা দিয়ে কেন্দ্র পাহারা দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক বৈধতা আসে টার্ন আউট, প্রতিযোগিতা আর অংশগ্রহণ থেকে। এখানে সবচেয়ে বড় স্তম্ভটাই অনুপস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নে বিপুল পরিমাণে অর্থ খরচ করে পিআর ফার্ম দিয়ে তাদের সঙ্গে নির্বাচনকে বৈধতা দেওয়া একটা লাইন ঘাট তৈরি করা গেছে বটে, কিন্তু যুক্তরাজ্য নির্বাচনের আগেই নির্বাচনকে অগণতান্ত্রিক বলে রায় দেওয়া হয়েছে। আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। খলিল সাহেব আমেরিকায় উষ্ণ সফর শেষে ফেরার পরপরই কেন বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের খবর এলো তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে আপনাদেরকে। আপনাদের মনে করিয়ে দেই, গত নভেম্বরের মধ্যভাগে শেখ হাসিনা ভারতের CNN, নিউজ 18, ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতে পরপর 3টি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ডক্টর ইউনূস ক্যালিফোর্নিয়ায় এক সুপরিচিত মুখ, সেজন্য দীর্ঘদিন তিনি সেখানে থেকেছেন, সেজন্য তিনি হয়তো জীবনের বাকিটা সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটাতে বেশি পছন্দ করবেন। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমেরিকাতেও সেফ এক্সিট মানে নেওয়া যাচ্ছে না। তাহলে এসব 7-5 ভেবেই কিনা প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারিত হলো? আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর আলাপ ব্যর্থ হওয়ার পর তারা এখন প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারণ করছে কি? নাকি প্রকাশ্যে এইভাবে ক্ষমা, রিকনসিলিয়েশন এসব শব্দ বলে আওয়ামী লীগের ভেতরে বিভাজনের সম্ভাবনা খুঁজছে ইউনূস? দল যদি ঐক্যবদ্ধ থাকে ব্যাকডোর ব্যর্থ হবেই, তাই এভাবে প্রকাশ্য সমঝোতার কথা বলে একটি পরীক্ষা চালানো হচ্ছে, কে কে সাড়া দেয়, কে কে নরম হয়, কারা মধ্যপন্থী সেজে সামনে আসে। কিন্তু এখানেও তারা বড় ধাক্কা খাবে সন্দেহ নেই, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এক সুরে থাকা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই ঐক্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং ইউনূস শিবিরের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। এই জায়গায় একটি জিনিস পরিষ্কার করা দরকার, আওয়ামী লীগের ভুল নেই এমন দাবি কেউ করলে সেটা আত্মপ্রবঞ্চনা হবে। দলীয় কাঠামোর আদর্শচ্যুতি হয়েছে, মানে জি হুজুর তৈরি হয়েছে, অনেক ত্যাগী এবং মেধাবীদের জায়গায় সুবিধাবাদী ব্যবসায়ী এবং হাইব্রিড চরিত্র ঢুকেছে, লুটপাট হয়েছে। সেখানে আত্মসমালোচনা দরকার, বিস্ফোরা কেটে ফেলাও দরকার, দলীয় সংস্কার জরুরি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই দলীয় এবং সাংগঠনিক ভুলের সঙ্গে 2024 সালের গণহত্যা, বিচার এড়ানো, দায় মুক্তি দেওয়া কিংবা সাম্প্রদায়িক ক্ষমতা কেন্দ্রিক লুটপাটকে এক পাল্লায় মাপা রাজনৈতিক প্রতারণা। বিশেষ করে যখন গত 17 মাসে যে সম্পদ সঞ্চয় হয়েছে, লাইসেন্স বন্টন হয়েছে, সুবিধা আদায়ের গল্প সামনে এসেছে, মানে নৈতিকতার একচেটিয়া সার্টিফিকেট দেওয়া কঠিন হয়ে পড়বে ইউনূসের পক্ষে। আওয়ামী লীগের যুক্তি এখানেই, আমরা ভুল করেছি, সংস্কার করব, কিন্তু অন্যায় দিয়ে অন্যায়কে জায়েজ করা যাবে না। এই প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দ চয়নে একটি কৌশলগত অবস্থা ডক্টর ইউনূসের। পুনর্মিলনের প্রথম শর্তই যদি হয় অপরাধ স্বীকার, অথচ সেই স্বীকারোক্তির বিনিময়ে রাজনৈতিক নিরাপত্তা, সাংগঠনিক নিশ্চয়তা, সেফ এক্সিট, ন্যূনতম অংশগ্রহণের রূপরেখা না থাকে সেখানে, তাহলে সেটা সংলাপ নয়, একতরফা শর্ত। আওয়ামী লীগ তাই এটাকে বাস্তব প্রস্তাব হিসেবে নেয়নি এবং জনসংযোগের ভাষা হিসেবে দেখে নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগ বরং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে বিরাট রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে আওয়ামী লীগ। এমনকি তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও আওয়ামী লীগের নীরবতাও একটি হিসেবি পদক্ষেপ। তারা চাইলে ইস্যু বানাতে পারতো, এটিকে বাধা তৈরির চেষ্টা করতে পারতো বা প্রতিপক্ষকে দ্বিমুখী সংঘাতে টেনে নিয়ে যেতে পারতো, করেনি। এতে তারা দেখিয়েছে তাদের ফোকাস ছোট স্ক্যান্ডাল বা তাৎক্ষণিক উত্তেজনায় নয়, তাদের ফোকাস ইউনূসের মতো অরাজনৈতিক এবং বড় মাপের আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের বিরুদ্ধে। এই নীরবতা একসঙ্গে আত্মবিশ্বাসের বার্তা এবং রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন। ইউনূসের পাতা ফাঁদে পা না দেওয়ার রাজনৈতিক প্রজ্ঞাও ছিল আওয়ামী লীগের এটি। নির্বাচন হবে না, তারপরও যদি হয় তাহলে তার বাকি আছে মাত্র 4 সপ্তাহ। এখন ইউনূসের মুখে সব সমঝোতা, ট্রুথ কমিশন, ক্ষমা ইত্যাদি শব্দ আসলেই এটা প্রমাণ করে যে আমরা তো বলেছিলাম আওয়ামী লীগে তো ক্ষমা চাইনি, আসেনি। আওয়ামী লীগের ঘাড়ে এই দায় চাপানো ইউনূসের জন্য খুবই প্রয়োজন, নির্বাচনের জন্য, নির্বাচন পরবর্তী সেফ এক্সিটের জন্য, দেশে বিদেশে, যাতে তিনি বলতে পারেন যে আমরা তো বলেছিলাম ক্ষমা চেয়ে ফিরে আসতে, কই আসেনি তো। তাই এখন এই শেষ সময়ে এসে দায় বন্টন করছেন মহাজন। এই দায় বন্টন ইউনূস শিবিরের জন্য খুব দরকার, কারণ নির্বাচন পরবর্তী সময়ে তাদের সবচেয়ে বড় যুদ্ধ হবে বৈধতা নিয়ে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। নির্বাচনটা যদি করে ফেলতে পারে আর তাতে টার্ন আউট ভালো হয়, যদি ইউনূস সরকার ম্যান্ডেট দাবি করবে, কিন্তু
সেই ম্যান্ডেট ভঙ্গুর থাকবে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সহনশীলতার চাপে। টার্ন আউট কম হলে বৈধতার সংকট আরো ঘনীভূত হবে, আন্তর্জাতিক অংশীদাররা নতুন রোডম্যাপ চাইবে, আর আওয়ামী লীগের বয়ান আরো শক্ত হবে। দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা অনিশ্চিত। আওয়ামী লীগ নিজের রাজনৈতিক পথ নিজেই নির্ধারণ করেছে বা করছে, বিদেশি চাপেও নড়ছে না, নড়বে না। ইউনূস সরকারের প্রকাশ্য সমঝোতা আহ্বান তাই সদিচ্ছার ঘোষণা নয়, এটা ব্যর্থ ব্যাকডোরের পর জনসমক্ষে বয়ান পাল্টানোর চেষ্টা। কাজ হবে না। ভালো থাকবেন সবাই। ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়েলের ব্যাপক দরপতনের জেরে শুরু হওয়া জনবিক্ষোভ দ্রুত পরিণত হয় সরকার পতনের তীব্র আন্দোলনে। টানা প্রায় দেড় সপ্তাহে সেই বিক্ষোভ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার মুখোমুখি। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইরান সরকার সরকারের সবচেয়ে বেশি শক্তি প্রয়োগের নীতি নিয়েছে। অন্যদিকে রেজিম বিরোধীদের সরাসরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তি। সারা দেশে বইছে রক্তের বন্যা। রাষ্ট্রীয় পাল্টা শক্তি প্রয়োগের নীতি আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মুখে প্রত্যাঘাতের ঘোষণা দেয় তেহরান। মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি করা হয়েছে নিশানা। ইসরায়েলকেও ধুলায় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারির মুখে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিকল্পনা বড়সড় ধাক্কা খেয়েছে। তবে খেলার মাঠের ছক ফের উল্টে যাচ্ছে ইরানের এক তরুণের গল্পে। সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয়া 26 বছরের ইরফান সুলতানের মৃত্যুদণ্ডের ঘোষণা বদলে দেয় সব সমীকরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন ইরফানকে ফাঁসি দেওয়া হলে কঠোর মূল্য দিতে হবে তেহরানকে। এরপর পিছিয়ে আসে ইরান। তবে নতুন করে বাজছে যুদ্ধের দামামা। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। প্রশ্ন হলো, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সত্যিই শুরু হলে এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? আগেরবারের মতো কি আঘাত প্রতিরোধের সক্ষমতা রয়েছে তেহরানের? নিজ দেশের মধ্যে প্রচন্ড বিক্ষোভের ঢেউয়ের মাঝে বিদেশি পরাশক্তি সরাসরি হামলা কি করে সামাল দেবেন আয়াতুল্লাহ খামেনি? অতীতের মতো পাল্টা হামলার কৌশল এবারও কি সফল হবে, নাকি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যাবে রক্তক্ষয়ী যুদ্ধের ঢেউ? তার চেয়েও বড় প্রশ্ন, ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে কি কারণে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। এখন থেকে প্রায় 47 বছর আগে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে উৎখাতের মাধ্যমে ইরানে ইসলামিক বিপ্লবের সূচনা ঘটে। ইসলামী প্রজাতন্ত্রের নতুন সংবিধান অনুসারে জাতির সর্বোচ্চ ধর্মীয় রাজনৈতিক নেতার পদে অধিষ্ঠিত হন সৈয়দ রুহুল্লাহ মুসতাফি খামেনি। 1989 সালের 3রা জুন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 1989 সালের 4 জুন ওই দায়িত্ব পান আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের প্রেসিডেন্ট পদ থাকলেও তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দেশটির সরকার প্রধান এবং রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। নীতিগত, সামরিক এবং রাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু আয়াতুল্লাহ আল খামেনির। ইসলামী বিপ্লবের 47 বছরে কঠোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ইরানে অনেকবারই প্রচন্ড বিক্ষোভ দেখা গেছে। তবে প্রতিবারই তা দমন করা হয় অত্যন্ত নির্মমভাবে। পশ্চিমা অর্থনৈতিক অবরোধ এবং দেশের অভ্যন্তরে কঠোর রাষ্ট্রীয় শাসনের জের ধরে মধ্যপ্রাচ্যের দেশটিতে বহু বছর ধরে চলছে নানান অচলাবস্থা। শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ। তবে এবারের মতো এত ভয়াবহ ক্ষোভের আগুন দেশব্যাপী এর আগে কখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময় রিয়েলের দরপতনকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়ে দাবানল। গত ডিসেম্বরে অনানুষ্ঠানিক বাজারে $1 বিপরীতে রিয়েলের দাম প্রায় 14,70,000 পৌঁছায়। অবিশ্বাস্য দরপতনে সারা দেশে ছড়িয়ে পড়ে অস্থিরতা। তেহরান সহ বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ করায় রাজনৈতিক অসন্তোষে তেহরানের বাজার ব্যবসায়ীরা 28 ডিসেম্বর শহরের কেন্দ্রস্থলে ধর্মঘট শুরু করে। সেই থেকে শুরু বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। লাখ লাখ ইরানি যোগ দেন আয়াতুল্লাহ রেজিম পতনের আন্দোলনে। তাদের সমর্থনে আমেরিকা, ইসরায়েল সরাসরি সহায়তা দিতে শুরু করে। পশ্চিমা দেশগুলো অবস্থান নেয় ইরান সরকারের বিরুদ্ধে। কেবল রাশিয়া এবং চীনের সমর্থন রয়েছে বর্তমান রেজিমের পক্ষে। বিশ্লেষকদের মতে ইরানের সরকার বিরোধী আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে, যা ইসলামী প্রজাতন্ত্রটির 47 বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তবে পাল্টা কঠোর শক্তি প্রয়োগের পুরনো কৌশল নিতে এবারও দেরি করেনি ইরান সরকার। সারা দেশে 6 দিন ধরে চলছে ইন্টারনেট শাটডাউন। আন্তর্জাতিক ফোন কলের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিজেদের পক্ষে জনসমর্থন তুলে ধরার কৌশল নেয় ইরান সরকার। তেহরান সহ ইরানের বেশিরভাগ প্রদেশে 12 জানুয়ারি অনুষ্ঠিত হয় খামেনিপন্থীদের সমাবেশ। সরকারি মিডিয়ার দাবি, তেহরানের সমাবেশে প্রায় 30 লাখ মানুষ খামেনির সমর্থনে যোগ দেন। তবে খামেনি যতই স্বস্তি ফেরার দাবি করুন না কেন, বাস্তব চিত্র উল্টো। সরকার বিরোধীদের ঠেকাতে সরকারপন্থীরা মাঠে নামার পর শুরু হয় রক্তের বন্যা। 2 দিনে সারা দেশে নিহতের সংখ্যা 1 লাফে আকাশ ছুঁয়েছে। বেসরকারি বিভিন্ন পরিসংখ্যানে দাবি করা হচ্ছে 2 দিনে ইরানে নিহতের সংখ্যা 12,000 থেকে 20,000। সরকার অবশ্য এই সংখ্যা 2,500 বলে দাবি করছে। যেটাই হোক না কেন, গোটা ইরান যে এখন অগ্নিগর্ভ তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, এত মৃত্যুর ভার বহন করেও কি ক্ষমতা ধরে রাখতে পারবে ইরানের বর্তমান সরকার? ইরানের সরকার বিরোধীদের যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তার বিষয়টি শুরু থেকেই গোপন নেই। ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনকারীদের অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গা থেকে আমেরিকা এবং ইসরায়েল সমর্থন পুষ্ট সশস্ত্র ইরানিদের গ্রেপ্তারের দাবিও করেছে খামেনি সরকার।
তবে প্রশ্ন উঠেছে 47 বছরের কঠোর শাসন ব্যবস্থায় তৈরি হওয়া তীব্র জনসন্তোষকে কেবল বিদেশি মদত দাবি করে উড়িয়ে দেওয়া সম্ভব কিনা। বিশ্লেষকরা বলছেন, দেশের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অনেক পুরনো। মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘনের কারণে 4.5 দশকে লাখ লাখ ইরানি নিজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। এর উপর নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় টালমাটাল ইরানের অর্থনীতি। নিষেধাজ্ঞার মুখে সামরিক সক্ষমতা বাড়ার উপর জোর দেয় ইরান। তবে সুফল গত বছর ইসরায়েলের সঙ্গে কয়েকদিনের যুদ্ধে দেখা গেছে। তবে এই সক্ষমতা বাড়াতে গিয়ে আরো ক্ষয়ে গেছে দেশের অর্থনীতি। মূলত এর জেরেই এবারের তীব্র আন্দোলন দেখা যাচ্ছে। দর্শক, এবারের অসন্তোষ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পুরনো আরেকটি কৌশলও নিয়েছে। তা হলো দ্রুত বিচারের মাধ্যমে আন্দোলনকারীদের ফাঁসিতে ঝোলানো। আর সেই কৌশলে প্রথম বলি দিতে চেয়েছিল তেহরানের পশ্চিমের ফার্দিস শহরের যুবক এরফান সুলতানিকে। 26 বছর বয়সী এরফানকে গ্রেপ্তারের একদিন পরেই মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণায় হুমকি দেন ট্রাম্প। বলেন, এরফানের দণ্ড কার্যকর করা হলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত পিছু হটে ইরান, মৃত্যুদণ্ড স্থগিত করে, কিন্তু ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মাটিতে থাকা আমেরিকান ঘাঁটিতেও পাল্টা আঘাত হানবে তেহরান। ইরানের এক কর্মকর্তা জানান, তেহরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এই অঞ্চলের সব দেশকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্যবস্তু করলে তাদের ঘাঁটিও হামলার মুখে পড়বে। এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে কিছু সদস্যকে সরিয়ে নেওয়ার খবর আসে। একটি খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিশেষ বিমান উইং অফ জায়ান ইসরায়েল ছেড়ে গ্রিসে অবতরণ করেছে। এর আগের বার ইরান ইসরায়েল সংঘাতের সময়ও ইরানি ক্ষেপণাস্ত্র এড়াতে বিমানটি ইসরায়েল ছেড়েছিল। এই বিমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি, তবে এই ঘটনাটিকেও বিশেষ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিস্ময়করভাবে ইরান সীমান্ত ঘেঁষে পাকিস্তান সেনাবাহিনীর 30,000 সেনা মোতায়েনের খবর এসেছে। বলা হচ্ছে, সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে ট্রাম্পের আহ্বানে সেনা মোতায়েন করেছেন পাকিস্তানের জেনারেল আসিম মুনির। অর্থাৎ বর্তমান উত্তেজনায় সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে পাকিস্তান। প্রশ্ন হলো, সত্যি সত্যি যুদ্ধ শুরু হলে এই সীমা কত দূর বিস্তৃত হবে? এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধে কোনোভাবে ইরানের মিত্র চীন ও রাশিয়া জড়িয়ে গেলে পরিণাম হবে অকল্পনীয়। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও করছেন অনেকে। বর্তমান সংঘাতে এবং ইরান প্রচন্ড বিক্ষোভে খামেনি রেজিমের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বে কোনো চির ধরা লক্ষণ দেখা যায়নি। এটা ঘটলেই কেবল সরকারের পতন দেখা যেতে পারে। ইরানি বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ ভালি নাসুর বলেন, ইরানের স্তরভিত্তিক নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে আছে রেভলিউশনারি গার্ড ও আধার সামরিক বাহিনী বাসিস। এই দুই বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 10 লাখ। এ কারণে এই দুই বাহিনীর ভেতরে ভাঙন না ধরলে বাইরে থেকে চাপ দিয়ে সরকারকে নড়ানো অত্যন্ত কঠিন। দর্শক, গাজা কিংবা ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্পকে যেমন তড়িৎ সিদ্ধান্ত নিতে দেখা যায়, সেখানে ইরানের ক্ষেত্রে তাকে শুধু হুমকি দিতে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের সামনে আসলে ভালো কোনো পথ নেই, এমনকি মোটামুটি গ্রহণযোগ্য কোনো বিকল্প নেই। তার সামনে যে 3টি রাস্তা খোলা আছে, তার প্রতিটি আগেরটির চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের হাতে থাকা প্রথম পথটি হলো প্রতীকী হামলা। ইসলামিক রেভলিউশনারি গার্ড করে কিছু ব্যারাকে আঘাত হানা কিংবা কোনো একটি নৌঘাঁটি ধ্বংস করা। কিন্তু সেখানে একটি বড় সমস্যা আছে, সেটি হলো আগের মতো এখন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর মোতায়েন নেই। ফলে যে কোনো অভিযানে নির্ভর করতে হবে দূরপাল্লার সামরিক সক্ষমতা কিংবা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের ঘাঁটির উপর। কিন্তু আল উদেদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতার পর এইসব মিত্র দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়। এতে তাদের শহর, তেল অবকাঠামো এবং পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে যাবে। ট্রাম্পের হাতে থাকা দ্বিতীয় পথটি হলো ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো। কিন্তু ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে ধ্বংস করা এক প্রকার অসম্ভব। ফলে এক খামেনি যদি চলেও যায়, আর এক খামেনি দৃশ্যপটে চলে আসতে সময় লাগবে না। ট্রাম্পের হাতে থাকা তৃতীয় পথটি হলো দীর্ঘমেয়াদী সামরিক অভিযান। পরিকল্পিত আকাশপথের হামলার মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামো ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকান মিত্রদের কথা চিন্তা করে ট্রাম্পকে শতবার ভাবতে হচ্ছে তিনি এই পদক্ষেপ নেবেন কিনা। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমেরিকার সামরিক হামলা শুরু হলে নতুন কোনো দৃশ্যপট কি হাজির হবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আবারও জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে আবার নতুন করে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সেই অনুমোদন হয়েছে। হয়তোবা রাতেই অধ্যাদেশ হিসেবে সেটা জারিও হয়ে যেতে পারে।
নতুন করে এর আগে 2024-এর শেষ দিকে এক ধরনের দায় মুক্তি সরকার দিয়েছিল, আবার নতুন করে সেটা কেন দিতে হলো? বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির প্রেক্ষাপটে সরকার নিজেদেরকে দোদুল্যমান ভাবছে কিনা কিংবা নিজেদের উপরে আস্থাহীনতায় ভুগছে কিনা, এই প্রশ্নগুলো উঠবে, হয়তো এখনই উঠছে। সমাধান আমরা পাবো কি পাবো না সেটা ভিন্ন কথা, কিন্তু আজকে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন যে এই দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে এবং আবারও একটা দায় মুক্তির অধ্যাদেশ জারি হতে চলেছে। এর আগের ব্যাপারটা ছিল সম্ভবত নির্বাহী আদেশে, এবার একেবারে রাষ্ট্রপতির অধ্যাদেশে আসছে এবং সেই অধ্যাদেশে কি লেখা আছে, সাথে গণভোটের প্রসঙ্গে সরকার কি ভাবছে, গণভোটের প্রসঙ্গে সরকারের যে অবস্থান, সেই অবস্থানের বৈধতা আছে কিনা সেই প্রসঙ্গেও কথা বলেছেন আসিফ নজরুল। চলুন একটু জেনে দেখি যে এই অধ্যাদেশে সরকার কি বলতে চাইলো, সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা নিরূপণের দায়িত্ব আমাদের না, নিরূপণের দায়িত্ব সাধারণ মানুষের, আপনারা আপনাদের মতামত জানাবেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন বলে। বলছিলাম জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির দিয়ে আবারও অধ্যাদেশ ঘোষণার যে অনুমোদন, সেই অনুমোদন উপদেষ্টা পরিষদে একেবারে পাশ হয়ে গেছে। কয়েকদিন আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে এরকম একটা ব্যাপার চূড়ান্ত করা হয়েছে, উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে, সেখানে পাশ হলে অধ্যাদেশ জারি হবে। আজকে পাশ হয়ে গেল, আজকে রাতেই হয়তো অধ্যাদেশ জারিও হয়ে যাবে, কারণ একটা দাবি রয়েছে যে আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে এই হবে ওই হবে, এরকম দাবি রয়েছে। সুতরাং আজকে অধ্যাদেশ জারি হয়ে যেতেই পারে। এখন ব্যাপার হচ্ছে যে অধ্যাদেশে কি আছে, তার আগে একটু সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। এই অধ্যাদেশে কি আছে সেটা আসিফ নজরুল বলেছেন। আমরা সংবাদের একেবারে হুবহু পাঠে না যাই, ছোট্ট করে আপনাদেরকে জানাই যে এই অধ্যাদেশে কি আছে। এই অধ্যাদেশে মূলত আছে যারা আন্দোলন করেছে জুলাই এবং আগস্ট। আসিফ নজরুল একাধিকবার, অন্তত 3 বার রিপিট করেছেন এই কথাটা, জুলাই এবং আগস্ট। আগস্ট বলতে পুরো আগস্ট, তিনি কিন্তু 5 আগস্ট বলেননি। 5 আগস্ট তো সরকার পতন হলো, 5 আগস্টের পরে তো আর আন্দোলন নাই। সুতরাং 5 আগস্টের পরে আন্দোলনের নামে যদি কোনো কিছু হয়ে থাকে, যেগুলো হয়েছে 5 আগস্ট থেকে পুরো আগস্ট ব্যাপী যেগুলো হয়েছে, সেগুলোকেও কি এই আওতার মধ্যে নিয়ে আসা হলো? মানে সেই প্রশ্নটা আসবে, কারণ আসিফ নজরুল বলেছেন যে জুলাই এবং আগস্ট এই রাজনৈতিক প্রতিরোধের জন্য যারা যা কিছু করেছে সেই ব্যাপারে আর কোনো মামলা অভিযোগ কোনো কিছু করা যাবে না, কোনো মামলা কেউ করতে পারবে না, কোনো জায়গায় অভিযোগ দিতে পারবে না এবং তাদেরকে অভিযুক্ত হিসেবে বর্ণনাও করা যাবে না। এবং তিনি বারবার তিনি বলেছেন যে জুলাই এবং আগস্ট এই প্রসঙ্গটা আসলে 5 আগস্টের পরের প্রসঙ্গ আসে এবং বিশেষ করে 5 আগস্টে সরকার পতনের পরে, সরকার যখন পতন হলো তখন তো আন্দোলন শেষ। সরকার পতনের পর থেকে শুরু করে পুরো আগস্ট ব্যাপী কিংবা তারও 2024 সাল ব্যাপী যে ঘটনা ঘটেছে, যে ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে দেশে, এবং 5 আগস্টে বহু থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, বহু মানুষকে মারার ঘটনা ঘটেছে, বহু মানে ঘর বাড়ি জ্বালিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে এবং 5 আগস্টের পরেও আমরা 25 সালের ফেব্রুয়ারিতে এসেও বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে নিয়ে যাওয়া, এরকম অনেক কিছু দেখেছি। তো 25 সাল পর্যন্ত তো আসবে না। তিনি বলেছেন যে 24-এর জুলাই এবং আগস্ট প্রতিরোধ করতে গিয়ে, রাজনৈতিক প্রতিরোধের ব্যাপারে যারা এই আন্দোলন করেছে, যারা যা কিছু করেছে সব কিছু দায় মুক্তি দেয়া হলো। অর্থাৎ এর আগে এই ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন তিনি, এবং এখন থেকে এই ব্যাপারে কাউকে অভিযুক্ত করে কোনো মামলা, কোনো অভিযোগ দেয়া যাবে না। অর্থাৎ এই ঘটনা একেবারে মানে ফুল অ্যান্ড ফাইনাল, এটা ফুল স্টপ। এটা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ বৈধ, সেই বৈধতা সরকার দিয়ে দিল। বৈধতা 5 আগস্ট পর্যন্ত বৈধতা দেওয়াটা সরকারের উচিত ছিল, কর্তব্য ছিল, সরকার দিয়েছে। কিন্তু সেখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কি হবে,
সেগুলো কি আন্দোলনের মধ্যে পড়বে, আন্দোলন হিসেবে ট্রিট করা হবে, নাকি সেগুলোকে অপরাধ হিসেবে ট্রিট করা হবে? 5 আগস্ট থেকে আগস্ট যেহেতু বলেছেন, 5 থেকে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে যত হত্যাকাণ্ড, যত মবের ঘটনা, যত ভাঙচুর ধ্বংসলীলার ঘটনা ঘটেছে সেগুলো আন্দোলনের মধ্যে ঢুকবে কিনা, নাকি তিনি বলার সময় বলতে ভুল করলেন, 5 আগস্টই তার বলার কথা ছিল কিন্তু তিনি বারবার জুলাই এবং আগস্ট বললেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে ক্লিয়ারিফিকেশনটা খুবই প্রয়োজন। এই ব্যাপারটা ক্লিয়ারিফিকেশন না করলে পরবর্তীতে এই ব্যাপারে প্রশ্ন উঠবে, কারণ আন্দোলন আর আন্দোলনের পরে ঘটনা, এই ঘটনা এক হতে পারে না। আন্দোলনে দায়মুক্তি অবশ্যই তাদের প্রাপ্য, তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। আন্দোলনে অনেক কিছু হয়েছে, আন্দোলন করতে গেলে অনেক কিছু হয়, সেটা ঠিক আছে, কিন্তু 5 আগস্ট পর্যন্ত বৈধতা, 5 আগস্টের পরের ব্যাপারটাকেও সরকার বৈধতা দিচ্ছে কিনা এই প্রশ্ন এখন একটা বড় প্রশ্ন। হয়তো গণভোট প্রসঙ্গে তিনি বলেছেন যে গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করছে, কারণ যে কেউ যে কোনো কিছুর পক্ষে অবস্থান করতে পারে, সরকারও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান করতে পারে, এটাই তার ভাষ্য। তার ভাষ্য আরও একটু পরিষ্কার তিনি করেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে সরকার সংস্কার করতে চায় এবং সংস্কার প্রতিষ্ঠিত করতে চায়, আর গণভোট সংস্কারেরই একটা অংশ। সুতরাং সরকার যেহেতু সংস্কারের পক্ষে, সেহেতু সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। আপনি এটাও তিনি বলেছেন, এটা কিন্তু খুবই কোড করে রাখার ব্যাপার, যে কারো হ্যাঁ ভোট কিংবা না ভোটের পক্ষে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তার মানে তিনি বলছেন যে না ভোটের ক্যাম্পেইন যদি কেউ করে তাহলে তাকে অপরাধী করা হবে না, তাকে পুলিশ যে গ্রেপ্তার করবে না, তাকে মামলা মোকদ্দমা করা হবে না, তাকে কোনো ধরনের হয়রানি করা হবে না। পুরোপুরি একেবারে ওপেনলি না বললেও তার কথার মিনিংটা সেটাই দাঁড়ায় যে হ্যাঁ ভোট এবং না ভোট এই দুইটা ক্যাম্পেইন করার অধিকারই সবার রয়েছে। যার যেটা ক্যাম্পেইন করার ইচ্ছা সে সেটা করবে। এখন দেখার বিষয় যে বাংলাদেশে কেউ না ভোটের ক্যাম্পেইন করে কিনা, কিংবা করার সাহস পায় কিনা, কিংবা করার পরে তিনি কোনো আইনি ঝামেলায় পড়েন কিনা, পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায় কিনা। দর্শক, সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।